দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং
ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালা অনুষ্ঠানে আজকের বিষয় মাটির স্বাস্থ্যের উপর আবহাওয়া ও জলবায়ুর প্রভাব। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ ও আকাশবাণী কলকাতার অবসরপ্রাপ্ত প্রোগ্রাম এক্সিকিউটিভ
সুমিত চক্রবর্তী। সুমিতবাবু নমস্কার। নমস্কার। তো কৃষি কাজ তো নির্ভর করে মূলত আবহাওয়া এবং জলবায়ুর উপরে। ঠিকই বলেছো। তো ছোট্ট করে যদি একটু বলেন যে আবহাওয়াটাকে এবং জলবায়ুটাকে আমাদের শ্রোতা বন্ধুদের একটু। কথাটা যেটা বলেছো প্রাসঙ্গিক, কিন্তু আমাদের দেখতে হবে যেহেতু কৃষি কাজ তো আমরা ঘরের মধ্যে করি না, কিছু কিছু কাজ ঘরে এগ্রিকালচার করা যায়, কিন্তু বেশিরভাগ কাজটাই কিন্তু মাঠে হয়, একদম ফিল্ডে হয়। একদম। তো এই জন্য এটার উপরে কিন্তু ওয়েদার, ক্লাইমেট, সূর্যের আলো, ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার, তারপরে আজকাল কুয়াশা যেটা চলছে, হ্যাঁ, তারপরে তো ঘূর্ণিঝড় আছে, আয়লা, আমফান, এইসব ঘূর্ণিঝড়ের কথা আমরা অতীতে আমরা পেয়েছি। একদমই। তো এই সমস্ত ব্যাপারটা নিয়েই তো চাষের উপর নির্ভর করছে, এবং যেহেতু একজন কৃষক বন্ধু মাঠে চাষ করছেন, সেই ধরো এখন গম চাষ করছেন কিংবা ধান চাষ করছেন কিন্তু সবজি চাষ করছেন, তো এর উপরে একটা বিরাট প্রভাব পড়ে। কেন কোনো গাছ বাড়ন্ত নির্ভর করে এই জলবায়ুর উপরে নির্ভর করে, কৃষি জলবায়ুর উপরে নির্ভর করে। যেখানে দেখবে কি জলবায়ু ভালো, ওয়েদার, ক্লাইমেট সমস্ত ভালো, সেখানে কিন্তু ফলনও ভালো হয়। জলবায়ু হচ্ছে অনেক বছর ধরে, বহু বছর ধরে গড় অনুপাত একইভাবে সেই আবহাওয়াটা। উদাহরণ হিসেবে হয়তো দার্জিলিং এর কথা বলতে পারি নাকি? ওখানকার ক্লাইমেটটা কোল্ড, বা রাজস্থান হচ্ছে খরা, বৃষ্টিপাত কম হয়। হ্যাঁ, আবার দেখবে অনেক জায়গায় খুব বৃষ্টিপাত বেশি হয়, আবার অনেক জায়গায় বৃষ্টিপাত কম হয়। অনেক জায়গায় দেখবে সূর্যের আলো অনেকক্ষণ ধরে থাকে, আবার দেখবে সূর্যের আলো কম থাকে। তো এইগুলি সমস্ত জিনিসটাই কিন্তু কৃষি কাজের উপরে প্রভাব ফেলে। একদম। এই কথাটাকে আমাদের ভালো করে জেনে নিতে হবে কি আমরা যখন চাষ করব তখন এই কথাগুলিকে আমাদের মাথায় রাখতে হবে। জলবায়ু, কৃষি, তারপরে ম্যাক্সিমাম টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার, হ্যাঁ, সানশাইন মানে সূর্যের আলো, এইগুলি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। মানে মাটির স্বাস্থ্য, জমির উর্বরতা, এগুলো। এই যে মাটির স্বাস্থ্যের কথা বললে, তো মাটির স্বাস্থ্য এরপরই নির্ভর করছে। ধরো অতিবৃষ্টি হলো, তাহলে ভালো মাটিটা তো চলে গেল, হ্যাঁ, তো মাটিটা তো উর্বরতার শক্তি কমে গেল। তখন আমাদের কি করতে হবে? উর্বরতার শক্তি, ফার্টিলিটি যেটা বলা হয়, সয়েল ফার্টিলিটি বাড়াবার জন্য তখন আমাদেরকে জৈব সার দিতে হবে, তখন অর্গানিক সার দিতে হবে, মাটির গুণাগুণটা বাড়াতে হবে। তাহলে শুরুতে যেটা জিজ্ঞেস করছিলাম আপনাকে, যে জলবায়ু এবং আবহাওয়ার পার্থক্য, যেটা শ্রোতা বন্ধুরা হয়তো বুঝতে পারলেন যে জলবায়ুটা হচ্ছে যেটা কিনা বহু বছর ধরে আর কি সেই জায়গাটায় মানে আবহাওয়ার যে গড়টা সেটা, তাই তো হয় 30 বছর 35 বছর একই রকম আবহাওয়া। আর শুধু আবহাওয়া যদি বলি, সেটা তো হঠাৎ করে পরিবর্তন হচ্ছে, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, ডে টু ডে। তো সেইখানে আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে বিভিন্নভাবে কিন্তু আবহাওয়ার যে পার্থক্যগুলো হয় বিভিন্ন কারণে, দুর্যোগও বলতে পারি আমরা, তাই তো? হ্যাঁ, তো আমাদের এই যে ধরুন বন্যা প্রবণ এলাকায় বন্যা হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, সেখানে কিন্তু উপকূলবর্তী যে এলাকাগুলো, ধরুন কাকদ্বীপ, সাগরদ্বীপ, দক্ষিণ 24 পরগনা, এই জায়গাগুলোতে কিন্তু ভীষণভাবে প্রভাব পড়ে। যেখানে জমিতে চাষ হচ্ছে, বাগানে হচ্ছে, বা গবাদি পশু রয়েছে, বা জলাশয় রয়েছে, মাছ চাষ হচ্ছে, সেই সব ক্ষেত্রে কি করা উচিত আপনি যদি একটু ধাপে ধাপে বলেন। এই যে প্রসঙ্গটা তো হচ্ছে ঘূর্ণিঝড় নিয়ে, কি তোমার অতিবৃষ্টি হলো, বন্যা হয়ে গেল, তো এই সময় তোমাকে প্রত্যেকটার জন্য প্রত্যেকটা পরিকল্পনা করতে হবে, শস্য পরিকল্পনা যেটা বলে। হ্যাঁ, মানে এই সময় মানে ঝড় হয়ে গেল, ধরো ঘূর্ণিঝড় হয়ে গেল, তো ঘূর্ণিঝড় তো 3-4 দিন, 5 দিন, 6 দিন থাকবে, তারপরে তো ঘূর্ণিঝড় শেষ হয়ে যাবে। কিন্তু মাঠে যে ফসল ছিল, যে ফসলটা ছিল, সেই ফসলটা তো ক্ষতি হয়ে গেল না। একদম। শুধু ফসলের ক্ষতি হলো কি, সেই সঙ্গে তো মাটির স্বাস্থ্য, জমির উর্বরতা, সেগুলো তো নষ্ট হলো। তো আমাকে কি করতে হবে? একটা কন্টিজেন্সি প্ল্যান বলে ওকে, আমাকে একটা পরিকল্পনা করে রাখতে হবে বিকল্প চাষের ব্যাপারটা। কি আমার এই যে ফসলটা নষ্ট হলো, তো এই নষ্ট হলে তো আমি হাত গুটিয়ে বসে থাকবো না, কৃষক বন্ধুরা তো হাত গুটিয়ে বসে থাকবেন না, তাদের জীবন জীবিকা তো নির্ভর করছে চাষের উপরে। হ্যাঁ, তো এই চাষ নির্ভর যারা আছেন তার তো নিশ্চয়ই একটা চিন্তা ভাবনা করবেন কি আমার এই ফসলটা নষ্ট হয়ে গেল, এর মাটি নষ্ট হয়ে গেল, উর্বরতা নষ্ট হয়ে গেল, তো আমাকে কি করতে হবে? আমাকে একটা পরিকল্পনা করতে হবে, বিকল্প চাষের কথা আমাকে চিন্তা করে রাখতে হবে। এটা হচ্ছে কন্টিজেন্সি প্ল্যান, একে একটা করে রাখতে হবে।
বিকল্প চাষের কথা ভাবতে হবে আমাদেরকে। হ্যাঁ, ভুট্টা সেই চাষ করতে মুহূর্তে, পারেন সেই সেই মুহূর্তে। সময়, ছোট ছোট সবজি চাষ করতে পারেন, শর্ট ডিউরেশন ক্রপ, স্বল্প আচ্ছা। মেয়াদী যেগুলি চাষ আছে সেই আবহাওয়া সেই আবার করতে হবে। ধরো তোমার ফসলের কথা বললাম, কৃষক বন্ধুরা প্রায় আমাদেরকে গবাদি পশুর কথা বলেন। অনেক বাড়িতে দেখবে 2-4টে করে গবাদি প্রাণী থাকে, ছাগল বলো, মুরগি বলো, ভালো জাতের শঙ্কর জাতের গরু থাকে। হ্যাঁ, তো এইসব যে গবাদি প্রাণীগুলি আছে এরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো আমাকে এদের কথাও চিন্তা করতে হবে। কিভাবে সেটা? তখন আমাকে কি করতে হবে, ওদের যে গোয়াল ঘরটা আছে সেটাকে ভালো করে মেরামত করে নিতে হবে, যাতে যদি বন্যা হয় কি ঝড় হয় বৃষ্টি হয় তো আমি কিছুটা ওকে প্রোটেকশন দিতে পারবো, সুরক্ষিত। আর তাদেরকে ওই সময়টা, যে সময় ঘূর্ণিঝড় হয় সেই সময় কিন্তু কৃষক বন্ধুদের অতি অবশ্য কৃষি পরামর্শ শুনতে হয়। আচ্ছা, একটা জায়গায় এই জায়গাটা আমি বলছি যে আপনি বলছেন যেমন গবাদি পশুকে সরিয়ে নেওয়ার কথা বলছেন, নিরাপদ জায়গাতে নিয়ে যেতে হবে। নিরাপদ জায়গায় নিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে তো আর একটা আমার যেটা প্রশ্ন আসে, ধরুন আশেপাশে যদি এমন গাছ থাকলো সেই গোয়াল ঘরের পাশে, ওটা পড়ে যেতে পারে, মানে যেটা হয়তো খুব চান্স আছে ঝড়ে পড়ার, তাহলে সেটাও কি কেটে ফেলবে? হ্যাঁ, কেটে ফেলবে। তারপরে দেখবে অনেক সময় মানে বড় বিপদ থেকে বাঁচতেই ছোট ছোট জিনিসগুলো করতে হবে, না হলে ক্ষতির পরিমাণটা বেড়ে যাবে। আচ্ছা, আমাকে দেখতে হবে ক্ষতির পরিমাণটা যেন আমার কম হয়। ধরো তোমার একটা পেঁপে গাছ আছে, কৃষক বন্ধুদের বাড়িতে একটা পেঁপে গাছ আছে, যে পেঁপে প্রচুর পেঁপে ধরেছে। এবার পেঁপের মধ্যে দেখতে হবে সেই পেঁপের মধ্যে কোনটা পেঁপে রাখা যায়, মানে পুষ্ট আছে সেটা তুলে নিতে হবে, ফসল তুলে নিতে হবে। ধরো অনেক জিনিস আছে, বেগুন আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, পটল আছে, ঝিঙে আছে, কাঁচকলা আছে। তো এইগুলি দেখতে হবে কি আমাদের কি কৃষক বন্ধুরা জানেন, ওরা তুলে নিয়ে বাজারজাত করে দেয়, তাহলে ক্ষতির পরিমাণটা কম হলো। হ্যাঁ, তুলনায় কম হলো। ক্ষতি তো হলো কিন্তু পরিমাণটা কম হলো, আমি বাঁচিয়ে নিলাম। তারপর যে ফসলগুলি ধরো পাকা অবস্থায় আছে, মানে আর যদি পাকা যায় কম্বাইন্ড হারভেস্টার দিয়ে, হ্যাঁ ধরুন ধানের কথাই বলি, ওটা কেটে নিয়ে গোলাজাত করতে পারে কিছুদিন শুকিয়ে নিয়ে। যদি ধান পুষ্ট না হলে তাহলে ওটাকে জল নিকাশি ব্যবস্থা করতে হবে। যদি খুব বেশি বৃষ্টি হয়ে গেল তখন কৃষক বন্ধুদেরকে আমরা বলে থাকি তারা যেন মাঠে অতি অবশ্যই যান। মাঠ পরিদর্শন করতেই হবে কৃষক বন্ধুদের, প্রতিদিনই সকালবেলা একবার বিকেলবেলার দিকে যেতে হয় মাঠে, গিয়ে দেখতে হয় মাঠের অবস্থা কি রকম আছে। যদি নিকাশি ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে আমি বৃষ্টির জলটা বের করে দেব। জল যদি আমি বের করে দিতে পারি তাহলে অনেক জলটা বেরিয়ে গেল, বৃষ্টির জল বেরিয়ে গেল, ক্ষতির পরিমাণটা কম হলো। তো কিছু কিছু ফসল আছে যে ফসলগুলিতে জল সহ্য করতে পারে না, তখন নষ্ট হবে, গোড়া পচা রোগ হয়ে যাবে। সেই জন্য সেটাকে জলটাকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। আর যদি আমরা জল না সরাই শিকড় পচে যাবে, শিকড় পচে গেলে গাছটা শুকিয়ে যাবে, পাতাগুলি হলুদ হয়ে যাবে, গাছ পড়ে যাবে, মরে যাবে। তো আমি যদি জলটা বের করে দিই, জল নিকাশি ব্যবস্থা গমের ক্ষেত্রে কিন্তু খুব দরকার, তখন জল নিকাশি ব্যবস্থা করে তো এটাকে বের করে দিতে হয়। তো এই ব্যাপারটাকে আমাদের মাথায় রাখতে হবে। যেসব কৃষক বন্ধুরা পুকুরে চাষ করছেন, ধরো জলাশয়, আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম জলাশয়ের ব্যাপারটা যেখানে আছে, ধরো অনেক কৃষক বন্ধুরা মাছ চাষ করছে, এবার মাছ তো একটা সমুদ্রের মাছ ধরতে যান, তারপরে একটা পুকুরে মাছ চাষ হয়, তো পুকুরে মাছ চাষ হলো, নদীতে চাষ, আর একটা ঘেরি এলাকাতে খাল বিল এলাকাতে চাষ হচ্ছে। তো এইসব জায়গায় মাছ চাষ যারা করছেন কৃষক বন্ধুরা, তারা কিছু খরচা তো করে, পুকুরে চাষ করতে গেলে তো খরচা করেন। সমুদ্রে যারা যাচ্ছেন সেটা তো তাদেরকে মানা করতে হবে না যায়। ওয়েদার রিপোর্টটা নিশ্চয়ই শুনবেন, ডেইলি প্রতিদিন। তখন আমাদের কি করতে হবে, আমাদের পুকুরটাকে, যে মাছগুলি বড় হয়েছে, আমরা তো জানি, কৃষক বন্ধুরা জানেন, মাছ চাষি ভাই, আমার মাছে পুকুরে কি 200 গ্রাম হয়েছে না 300 গ্রাম হয়েছে না 400 গ্রামের মাছ হয়েছে, তো এই মাছটাকে আমরা তুলে নেব, তুলে নিয়ে বাজারে বিক্রি করে দেবো। আমি তো 10 দিন 12 দিন 15 দিন আগে জানতে পারছি কি অমুক তার বৃষ্টি হচ্ছে, সমস্ত রেডিও টিভিতে পেপার সমস্ত জায়গায় বলা হয় আজকাল। তার মানে আপনি বলছেন যে যারা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য নয়, প্রত্যেক চাষি ভাইদের জন্য কিন্তু ওয়েদার রিপোর্টটা মাস্ট, তাই তো? মাস্ট, প্রতিদিন শুনতে হবে, তাহলে ওরা ভালো করে জানতে পারবে। ধরো একজন কৃষক বন্ধু চিন্তা করলো আমি অমুক দিন সার দেব, এবার সেই সারের তো খরচা আছে বাবা। তো আমি যদি জানতে পারছি কি অমুক তারিখ থেকে একটা সতর্ক বার্তা আমি পাচ্ছি, ওয়েদার রিপোর্টে বলছে, কৃষি পরামর্শ বলছে, সুপারিশ বলছে, তো আমি তখন কি করবো, সারটা দেবো না, ঝড়টা হয়ে যাক, বৃষ্টিটা হয়ে যাক, তারপরে আমি সারটা দেবো। তো সারের খরচাটা আমি বাঁচিয়ে নিলাম, মানে আগে দিলে সেটা তো নষ্ট হয়ে গেল। সেম জিনিসটা হচ্ছে ঠিক কীটনাশকের ব্যাপারে। আমার জমিতে যে ফসল আছে তার মধ্যে অনেক পোকামাকড় লেগেছে, আমি বুঝতে পারছি এখানে আমার একটা
দরকার, একটা ব্যবস্থা নিতে হবে। আর যদি দেওয়ার পর দেখলো ঝড় হয়ে গেল, বৃষ্টি হয়ে গেল, সমস্ত জিনিস স্বাভাবিক। সেই জন্য বারবার করে বলা যে মানে ওয়েদার রিপোর্টটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। তাছাড়া প্রথমে হচ্ছে কি আমাদের যে ক্ষতি হচ্ছে তার ক্ষতির পরিমাণটা আমরা ক্রপ ইন্স্যুরেন্স বলে একটা কথা আছে, শস্য বীমা যেটা, আচ্ছা, তো এই ক্রপ ইন্স্যুরেন্স যদি করে নেয় কৃষক বন্ধুরা, তাহলে ক্ষতির পরিমাণ থেকে একটু সাহায্য পাবে ওই ক্রপ ইন্স্যুরেন্স। সেটা যে কোনো ফসলের চাষের ক্ষেত্রে হতে পারে না? এর জন্য কিন্তু রাজ্য সরকারের যে কৃষি দপ্তর আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা আচ্ছা। করে কি করে করতে হয় তার একটা ফর্ম আছে, ভরে নিতে হয়, কত পরিমাণ আপনি কি চাষ করছেন তারা সমস্ত জিনিস বলে দেবে, তার ফর্ম ভরে দিতে হবে। এই সময়টা যদি মানে কোনো ক্ষতি হয় তাহলে তারা হেল্প করে। জাস্ট আমাদের মানুষের যেমন হয় হেলথ ইন্স্যুরেন্স, সেই রকম ক্রপ ইন্স্যুরেন্স। আচ্ছা, মানে এটা এই শস্য বীমাটা করে রাখাটা খুব জরুরি, বিশেষ করে আমাদের এখানে যে কোনো সময় এত বন্যা প্রবণ ঘূর্ণিঝড় হচ্ছে মাঝে মাঝে, তো সেই জন্য। আর যারা উপকূলবর্তী, যেটা প্রথমেই বলছিলাম, উপকূলবর্তী এলাকাগুলোতে ভীষণভাবে এর প্রভাব পড়ে, সেই জন্য ক্রপ ইন্স্যুরেন্স বা শস্য বীমাটা করাটা ভীষণ জরুরি। আবহাওয়ার পরিবর্তনে, দুর্যোগে কৃষক বন্ধুদের যদি বড় রকমের কোনো ক্ষতি হয়ে যায়, শস্য বীমা যদি করা থাকে তাহলে কিন্তু কৃষক বন্ধুরা উপকৃত হবেন। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে এখন শুনছেন বিশেষ অনুষ্ঠান ম্যাট্রিক্স কৃষি পাঠশালা। আমাদের আজকের বিষয় মাটির স্বাস্থ্যের উপর আবহাওয়া ও জলবায়ুর প্রভাব। আবহাওয়ার পরিবর্তন হলে কৃষক বন্ধুরা কি করবেন এবং কি করবেন না, সে বিষয়ে সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করছেন সুমিত চক্রবর্তী, যিনি কৃষিবিদ এবং আকাশবাণী কলকাতার অবসরপ্রাপ্ত প্রোগ্রাম এক্সিকিউটিভ। তো সুমিতবাবু, আবহাওয়ার পরিবর্তন কোথায় কেমন সেটা জানার জন্য কিন্তু আপনি বলছেন যে ওয়েদার রিপোর্টটা কিন্তু আমাদের শোনাটা ভীষণভাবে জরুরি। কিন্তু সবসময় তো ধরুন হাতের কাছে রেডিও, টিভি থাকা সম্ভব নয়, বা হয়তো নিউজ পেপারটা নেই, কিন্তু অনেকেরই আজকাল বলতে গেলে সবারই হাতে হাতে স্মার্টফোন থাকে, তাই না? সেখানে তো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন অ্যাপ আছে, তাই তো, যেটা ওয়েদার নিয়ে সচেতনতামূলক। সেই সম্পর্কে একটু বলুন। এটা হচ্ছে গ্রামীণ কৃষি মৌসুম সেবা, সেটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এইখানে কিন্তু অনেকগুলি অ্যাপ আছে। এই অ্যাপগুলি যদি ডাউনলোড করে নেয় কৃষক বন্ধুরা, তাহলে তারা কিন্তু সরাসরি সুপারিশও পাবে এবং অবস্থার ব্যাপারটা মানে জানতে পারবে। তো এখানে যারা উপকূলবর্তী অঞ্চলে যারা কৃষক বন্ধুরা আছেন, তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছে, তারা নিজেদের মধ্যেও কিন্তু আলোচনা করে। সুমিত, যেটা আমরা শুনেছি যে গ্রামীণ কৃষি মৌসুম সেবা প্রকল্প চাষিদের সুবিধার জন্য কিন্তু আবহাওয়ার পূর্বাভাস এবং আবহাওয়া ভিত্তিক কৃষি পরামর্শ SMS এর মাধ্যমে চাষিদের কাছে পৌঁছে দিচ্ছে, তাই তো? ঠিক বলেছেন। এবং এই উদ্দেশ্যে ব্লগ ভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করা হয়েছে, যেখানে চাষি ভাইরা চাষ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু সরাসরি কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন, তাই তো? আর হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মাধ্যমে কিন্তু 3টি নতুন আবহাওয়া সম্পর্কিত অ্যাপও তৈরি হয়েছে। ঠিক, ওই মৌসুম, মেঘদূত আর দামিনী। হ্যাঁ, এই সম্পর্কে আমি একটু জেনেছিলাম, সেটা বলি সুমিত বাবু। যেটা হচ্ছে যে মৌসুম অ্যাপ আবহাওয়ার পূর্বাভাস জানতে, আর দামিনী অ্যাপ হচ্ছে সম্ভাব্য বজ্রপাত প্রবণ এলাকা সম্পর্কে 10 মিনিট আগে সতর্ক বার্তা দিতে, আর মেঘদূত অ্যাপ হচ্ছে জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ জানতে সাহায্য করে, তাই তো? ঠিক, বিশেষ করে যখন ঝড়, বৃষ্টি, বন্যা, খরা, এর সময় ওরা সুপারিশও দিয়ে থাকে, কৃষি সুপারিশও দিয়ে থাকে। আর তাছাড়া আমাদের রাজ্যে কৃষক বন্ধুদেরকে আমরা বলবো কৃষি উন্নয়ন বিষয়া এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার যিনি আছেন তার সাথে একদম যোগাযোগ রাখতে হবে।
আচ্ছা, তাদের ফোন নম্বর রাখতে হবে, এই সময় দেখে ফোন করতে হবে, তাদের সাথে যোগাযোগ করতে হবে। তারপরে যারা প্রাণী পালন করছেন তাদের ভেটেরিনারি ডাক্তারের সাথে, যিনি ব্লকে আছেন, তাদের সাথে যোগাযোগ করতে হবে। তারপরে যারা মাছ চাষ করছেন, মাছ চাষ দপ্তরের সাথে যোগাযোগ রাখতে হবে, যোগাযোগটা রাখতে হবে। হ্যাঁ বন্ধু, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল মাটির স্বাস্থ্যের উপর আবহাওয়া ও জলবায়ুর প্রভাব। তো এই বিষয়ে আমাদের বিশদে আলোচনা করলেন কৃষিবিদ ও আকাশবাণী কলকাতার অবসরপ্রাপ্ত প্রোগ্রাম এক্সিকিউটিভ সুমিত চক্রবর্তী। সুমিতবাবুর আলোচনা থেকে উঠে এলো যে আমাদের যখন এই যে বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কৃষক বন্ধুরা কি করতে পারেন এবং তারা আগে থেকেই নিজেদেরকে কিভাবে সতর্ক থাকতে পারেন, এবং যদি কিনা ফসলের ক্ষতিও হয়ে যেতে পারে তখনও তারা কি করবেন, এই যে বীমার কথা আপনি বলছেন। এবং সব থেকে যেটা জরুরি কথা বারবার আপনি বলছিলেন সেটা হচ্ছে যে আমাদের ওয়েদার রিপোর্টটা যেন কৃষক বন্ধুরা সবসময় শোনেন, কিংবা যে অ্যাপের কথা বলছিলেন, যে 3টে অ্যাপের কথা, মৌসুম, দামিনী, মেঘদূত, সেই অ্যাপগুলোও যেন তারা তাদের মোবাইলে ডাউনলোড করে নেন। তো আজকের এই সংক্ষিপ্ত সময়ে হয়তো আরও অনেক কিছু বাকি রয়ে গেল কৃষক বন্ধুরা। আমরা এর পরে কোনো পর্বে নিশ্চয়ই আরও বিশদে আমরা আলোচনা করব এই বিষয় নিয়ে। অনেক ধন্যবাদ সুমিতবাবু আপনাকে। নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radio.ju@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।